Welcome everyone. My name is Swagato Sarkar and I'm from IIT Kanpur PhD department, and I'm from IIT Kanpur PhD department in PhD, and my gate rank was AR 82. Today I will take the class of structure of atom. The class will be in Bengali language. So প্রথমে আমরা চ্যাপ্টারের কিছুটা ব্রিফ ডেসক্রিপশন দেবো এবং তারপরে এক্সারসাইজ পোর্শনে যাব এবং কোশ্চেন সলভ করব। সো স্ট্রাকচার অফ অ্যাটম। অ্যাটম কি জিনিস, যেটা আমরা অনেক আগে থেকে শুনে আসছি এবং ইভেন ফিলোসফার, পুরোনো গ্রিক ফিলোসফার্সরাও এর ব্যাপারে ডিটেলসে বলেছিলেন কি অ্যাটম একটি নন ডিভিজেবল আইটেম। অ্যাটম একটি গ্রিক ওয়ার্ড যার মানে হচ্ছে এটি নন ডিভিজেবল। তো আগে থেকে এটাকে ধরা হতো যে অ্যাটম এটা একটা মলিকিউল, একটা ম্যাটারের সব থেকে বেসিক পার্ট এবং এটা ডিভিজেবল নয়। এবং ডাল্টনের অ্যাটমিক থিওরিও ঠিক এইদিকে ইন্ডিকেট করেছিল, কিন্তু এই অ্যাটমিক থিওরিটি পরবর্তীকালে অনেকেই নাকচ করে দেয়। তার মূলত বিভিন্ন রকমের কারণ থাকে, যেটি কোনো একটা ম্যাটারের অনেক প্রপার্টি প্রপারলি ডেসক্রাইব করতে পারেনি। সেই জন্য পরবর্তীকালে অ্যাটমের ভিতরে কি আছে সেই জিনিসটাকে ডিসকভার করে বিভিন্ন সায়েন্টিস্টরা। প্রথমে আসে ডিসকভারি অফ ইলেকট্রন। সো ইলেকট্রন প্রথম ডিসকভার হয় ক্যাথোডের সাহায্যে, যেটা মাইকেল ফ্যারাডে করেছিলেন। এবং তিনি কি করেছিলেন, তিনি মূলত একটি ক্যাথোডের টিউবের মধ্যে দেখেছিলেন একটি ক্যাথোড এবং একটি অ্যানোড রেখেছিলেন এবং তার ভেতরে ভ্যাকিউম ক্রিয়েট করেছিলেন। তো সেখানে এবং অ্যানোডের মাঝে একটি ছিদ্র তৈরি করে তার পিছনে যে দেওয়াল আছে সেখানে একটি ফ্লোরোসেন্ট প্রোব দিয়েছিলেন, ফ্লোরোসেন্ট কোটিং দিয়েছিলেন। এবং তিনি কি লক্ষ্য করেছিলেন যে ক্যাথোড থেকে যে রেটা আসছে সেটা অ্যানোডের মাঝে দিয়ে গিয়ে সেই ফ্লোরোসেন্ট প্রোবের মধ্যে সেখানে ফ্লোরোসেন্স দেখাচ্ছে। এবং পরবর্তীকালে তিনি কি করেছিলেন, তিনি এর মধ্যে ইলেকট্রোড এবং বিভিন্ন ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে তার চার্জ কালেক্ট করেছিলেন। এবং এই এক্সপেরিমেন্টের একটি সামারি এখানে লেখা আছে খুব ছোট্ট করে, যে এখানে লেখা আছে যে ক্যাথোড রে, যেটা মূলত ক্যাথোড থেকে তৈরি হয় এবং অ্যানোডের দিকে যায় এবং সেটি একটি ফ্লোরোসেন্ট বা ফসফোরেসেন্ট মেটেরিয়ালকে ইলুমিনেট করতে পারে। এবং ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের অনুপস্থিতিতে এটি স্ট্রেট লাইনে যায়। এবং তিনি এই পার্টিকেলটার নাম দিয়েছিলেন ইলেকট্রন, যেটা একটি নেগেটিভলি চার্জ সাব অ্যাটমিক পার্টিকেল, এবং এটিকে একটি ইউনিট নেগেটিভ চার্জ হিসেবে তিনি মেনশন করেছিলেন। ওকে, আর তিনি এটিও বলেছিলেন যে ক্যাথোড রে ইলেকট্রোডের মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে না। সো এটি প্রতিটি অ্যাটমের ক্ষেত্রে সেম। নাও পরবর্তীকালে জে জে থমসন তিনি এর ই বাই এম রেশিও, অর্থাৎ চার্জ বাই মাস রেশিও ডিসাইড করেছিলেন এবং সেটি এসেছিল 1.758820 × 10⁻11। নাও ইলেকট্রনের এবং পরবর্তীকালে অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট থেকে মিলিকান ইলেকট্রনের চার্জ এবং মাস আলাদা ভাবে ডিসাইড করেছিলেন। এবং সেটি চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব এবং মাস হচ্ছে 9 × 10⁻31 কেজি। সো এবং ইলেকট্রন আবিষ্কার হওয়ার পরে ক্যানাল রে এক্সপেরিমেন্টের মাধ্যমে পরবর্তীকালে প্রোটনের চার্জ সম্বন্ধে, এবং এটি জানা যায় যে এটি পজিটিভলি চার্জ পার্টিকেল। অলদো এক্সপেরিমেন্টে এটিও প্রমাণ হয় যে এই প্রোটন, যেটি ইলেকট্রনের ক্ষেত্রে যেটি ভেতরের মধ্যে কোন মেটেরিয়াল বা ভেতরের মধ্যে কোন গ্যাস আছে তার উপর ডিপেন্ড করছে না, প্রোটন কিন্তু সেটার উপর ডিপেন্ড করে। এবং তার পরবর্তীকালে নিউট্রন সম্বন্ধে জানা যায়। নিউট্রন যে একটি নিউট্রাল মলিকিউল যার কোনো চার্জ নেই। এটি মূলত এইভাবে জানা যায় যে একটি অ্যাটমের টোটাল মাস, যেটি প্রোটন এবং ইলেকট্রনের টোটাল মাস অ্যাড করার পরেও অনেকটা যে এক্সট্রা বা বেশি মাসটা পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমরা
তাহলে নিউট্রনের একটা হিন্ট পায় এবং পরবর্তীকালে সেটাকে ডিসকভার করে। নাও এখান থেকে জানা যায় যে ইলেকট্রন এবং প্রোটন, যার অ্যাবসলিউট চার্জ একদম সমান এবং এটিকে রিলেটিভ চার্জ হিসেবে -1 + 1 বলা হয়। মাস দেখতে গেলে ইলেকট্রনের মাস অনেক কম কম্পেয়ার টু প্রোটন, দ্যাট ইজ 9.1 × 10⁻31 সেখানে প্রোটন এবং নিউট্রনের চার্জ ইলেকট্রনের থেকে অনেকটা বেশি, এটির মাস অনেকটা বেশি। ওকে, সো নাও সাব অ্যাটমিক পার্টিকেল আবিষ্কারের পর থেকে থমসন যে প্রথম একটি অ্যাটমের মডেল দিয়েছে। এই মডেলটিতে তিনি কি বলেছেন, তিনি এটিকে লাইক একটি অ্যাটমকে ওয়াটারমেলনের সাথে কম্পেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন যে এর বাল্ক যেটা সেটা হচ্ছে পজিটিভলি চার্জ, ওয়াটারমেলনের বাল্ক যেটা সেটা পজিটিভলি চার্জ এবং তার সিডস গুলো নেগেটিভলি চার্জ ইলেকট্রনস। তিনি এইরকম কল্পনা করেছেন এবং কম্পেয়ার করেছেন এবং বলেছেন যে অ্যাটম যেটি পজিটিভলি চার্জ একটি বলের মধ্যে নেগেটিভলি চার্জ ইলেকট্রন গুলো চারিদিকে ছড়িয়ে থাকে। নাও যদি অবশ্যই কিছুদিন পরেই এই কনসেপ্টটি ভুল প্রমাণ করেন রাদারফোর্ড, তিনি তার আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মাধ্যমে। সেখানে তিনি কি দেখিয়েছেন যে আলফা পার্টিকেল যেটি আলফা রেজ, তিনি এক্সপেরিমেন্টে মেনলি দেখেছেন আলফা রেজ যখন একটা গোল্ড প্লেট সিটের মধ্যে ফেলা হয় তখন সেখানে কি দেখা যায় যে তার মধ্যে বেশিরভাগ আলফারে সেটিকে ভেদ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কোনো রিফ্লেকশন ছাড়া, কিন্তু কিছু অল্প পরিমাণ আলফারে সেটি রিফ্লেক্টেড হচ্ছে এবং কিছু অল্প পরিমাণ সেটি একদম -180 রিফ্লেক্ট হচ্ছে, একদম 180 রিফ্লেক্ট হচ্ছে। নাও এখান থেকে তিনি কি বলেন, মানে কি হয় যদি এটি সমানভাবে অ্যাকর্ডিং টু থমসন মডেল যদি এটি সমানভাবে ইলেকট্রন গুলো ছড়িয়ে থাকতো মানে প্রোটন এবং ইলেকট্রন গুলো ছড়িয়ে থাকতো তাহলে এটি রিফ্লেকশন সেম হতো সব জায়গাতে, কিন্তু না। রাদারফোর্ড এটি বলেন যে এখান থেকে তিনি কনক্লুশন দেন যে পজিটিভলি চার্জ মলিকিউল বা প্রোটন যেটা সেটা অ্যাটমের মধ্যে অ্যাটমের ঠিক সেন্টারে খুব অল্প পরিমাণ জায়গায় কনসেন্ট্রেটেড আছে, সেই জন্য এটি পজিটিভলি চার্জ আলফা রেকে রিফ্লেক্ট করতে পারছে একদম, কিন্তু অ্যাটমের বেশিরভাগ অংশ পুরোটাই প্রায় খালি এবং এর মধ্যে শুধু ইলেকট্রন গুলো আছে। এবং তিনি এখান থেকে অ্যাটমের যে মডেলটা দেন তাতে তিনি এটাই বলেন যে প্রোটন খুবই কনসেন্ট্রেটেড, পজিটিভলি চার্জ সাবঅ্যাটমিক পার্টিকেল খুব কনসেন্ট্রেটেড হয়ে সেন্টারের মধ্যে আছে এবং ইলেকট্রন নেগেটিভলি চার্জ সাবঅ্যাটমিক পার্টিকেল এর চারিদিকে গোল হয়ে ঘুরছে একে কেন্দ্র করে, ঠিক অনেকটা সৌরমণ্ডলের মতো। অবশ্যই পরবর্তীকালে এর মধ্যেও অনেক ভুল ধরা হয়, সেটি সম্বন্ধে আমরা ডিসকাস করব। তার আগে এখানে অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার সম্বন্ধে জানা যাক। সো অ্যাটমিক নাম্বার কি? অ্যাটমিক নাম্বার হচ্ছে মেনলি the number of proton that is present in the nucleus of an atom, মানে নিউক্লিয়াস যেটি সেন্টারের মধ্যে কনসেন্ট্রেটেড পোরশন যেখানের মধ্যে প্রোটন এবং নিউট্রন দুটি থাকে, তার মধ্যে শুধুমাত্র প্রোটনের নাম্বারটাকে অ্যাটমিক নাম্বার বলা হয় এবং মাস নাম্বার হচ্ছে প্রোটন এবং নিউট্রনের যোগফল। অবশ্যই এটি একটি নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে হবে। ওকে, সো নাও আইসোবার আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে অ্যাটম, দুটো অ্যাটম যার অ্যাটমিক নাম্বার সেম কিন্তু তার মাস নাম্বার ডিফারেন্ট, সেটা হচ্ছে আইসোটোপ। আর আইসোবার কি? আইসোবার হচ্ছে তার ঠিক উল্টো, অর্থাৎ আইসোবার হচ্ছে ঠিক তার উল্টো, অর্থাৎ মাস নাম্বার সেম কিন্তু অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট। সো যেহেতু তার মেনলি কোনো একটা অ্যাটমের প্রপার্টি যেটা প্রোটনের উপর ডিপেন্ড করে বেশিরভাগই, সেই জন্য প্রতিটা আইসোটোপের ক্ষেত্রে অনেক প্রপার্টি সিমিলার থাকে কম্পেয়ার টু আইসোবার যেটা হয় না। ওকে, সো হ্যাঁ, রাদারফোর্ড মডেলের পরবর্তীকালে রাদারফোর্ড মডেলের যে ত্রুটিগুলো সেগুলোকে ডিসকাস করা হয় এবং সেটা পরে মেনলি এটা সম্বন্ধে হয় যে যখন কোনো ইলেকট্রন প্রোটনের চারিদিকে গোল হয়ে ঘুরবে তখন সেটি ক্রমাগত এনার্জি রেডিয়েট করবে এবং তার মধ্যে এনার্জি লস হতে থাকলে সেটি লাইক একই কক্ষপথে না করে সেটি স্পাইরাল ফর্মে ধীরে ধীরে নিউক্লিয়াসের মধ্যে মিশে যাবে। তো
এক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে মিশে যাবে। তো এক্ষেত্রে অ্যাটমের মধ্যে ইলেকট্রন লস হবে, তো অ্যাটমের স্টেবিলিটি যেটা সেটা কমে যাবে, কিন্তু অরিজিনাল বা বাস্তবে সেটা তো হয় না। তো এই থিওরি এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারেনি। ওকে, এই থিওরি এই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারেনি। তো পরবর্তীকালে বোর সেই এক্সপ্লেনেশন দিয়েছিল, কিন্তু সেই থিওরিতে যাবার আগে আমরা মেনলি কতগুলো প্রপার্টি সম্বন্ধে জেনে নিই, যেটা সেই থিওরিটাকে বোঝাতে সাহায্য করবে। প্রথম হচ্ছে ওয়েভ নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। সো একটা রেডিয়েশন, যেটাকে একটা রেডিয়েশনকে প্রথমে ধরা হয় সেটি একটি ওয়েভ, অর্থাৎ তার মধ্যে কিছু ওয়েভ নেচার আছে। তো হোয়াট ইজ দিস ওয়েভ নেচার কি, যেটা ম্যাক্সওয়েল প্রথম ডিসক্রাইব করেছিল, যেটাকে অবশ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনও বলা হয়। সেখানে বলা হয় যে ওয়েভের ডিরেকশন যেটা, সেটি বরাবর সেটির সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তার ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট এবং উভয়ের সাথে আরো পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে তার ম্যাগনেটিক ফিল্ড কম্পোনেন্টস থাকবে, এবং সেটি অসিলেট করবে এক অপরের সাথে। ওকে, সো আর অবশ্যই এই ওয়েভ, যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটাকে বলা হয়, যেটা রেডিয়েশনের থ্রুতে আসে, সেটি কোনো মিডিয়ামের দরকার নেই, সেটি ইভেন ভ্যাকিউমের মধ্যে দিয়েও সেটি যেতে পারবে, আনলাইক সাউন্ড ওয়েভস। ওকে, সো এবং এই প্রতিটি ওয়েভের একটি নির্দিষ্ট ওয়েভ লেন্থ এবং নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, এবং এটির ওয়েভ লেন্থ যেটি, সেটি 10 টু দি পাওয়ার, সেটি প্রচুর সেটি প্রচুর, মানে 10 টু দি পাওয়ার -16 থেকে 10 টু দি পাওয়ার 8 পর্যন্ত বিভিন্ন ওয়েভ লেন্থের হতে পারে, যার মধ্যে ভিজিবল যেটুকু সেটুকু হচ্ছে 400 টু 750 ওয়েভ লেন্থ, এবং এইটুকুই আমরা চোখে দেখতে পাই, বাকিটা আমরা চোখে কিন্তু দেখতে পাই না। ওকে, সো ওয়েভ নাম্বার কি? ওয়েভ নাম্বার হচ্ছে 1 বাই ওয়েভ লেন্থ মেনলি। এগুলি আমরা সমস্ত কিছুই ডিসকাস করবো যখন কোশ্চেন সলভ করবো। ওকে, সো ফ্রিকোয়েন্সি এসআই ইউনিট হার্জ, থেকে যেটুকু জানা যায়, স্পিড অফ দ্য লাইট 3 into 10 to the power 8 meter per second. ওকে, সো পরবর্তীকালে প্লাঙ্কস তার কোয়ান্টাম থিওরির মাধ্যমে এটি বলেন যে কোনো একটি পার্টিকেল তার মধ্যে ওয়েভ নেচারের সাথে সাথে কোনো একটি ম্যাটার তার মধ্যে ওয়েভ নেচারের সাথে সাথে পার্টিকেল নেচারও থাকে, এবং সেটি মেনলি ব্ল্যাক বডি রেডিয়েশন ডেসক্রাইব করার সময় তিনি জিনিসটি মেনলি উল্লেখ করেন, যেটির মধ্যে যে ওয়েভলেন্থ ইন্টেন্সিটি রিলেশনশিপ কার্ভটা আছে, সেটি ওয়েভ নেচারের সাথে সামঞ্জস্য রাখছিল না। তো তখন তিনি তার পার্টিকেল নেচার সম্বন্ধে বলেন, এবং তিনি এটি বলেন যে কোনো একটা এনার্জি যখন আসে, তার মধ্যে একটি সেটি একটি প্যাকেটের মধ্যে দিয়ে আসে, এরকম একটি ছোট ছোট প্যাকেটের মধ্যে আসে। সেই প্যাকেটটিকে তিনি কোয়ান্টাম বলে ধরেন, যেটি আলোর ক্ষেত্রে সেটি হচ্ছে ফোটন। নাও এই কোয়ান্টামটি, প্রতিটি কোয়ান্টামের এনার্জি তিনি এক্সপ্রেস করেন এই ফর্মুলার মাধ্যমে, E equal to h নিউ। E stands for energy, h Planck's constant, আর নিউ হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। h এর ভ্যালু দেওয়া আছে 6.6 into 10 to the power -34 জুল পার সেকেন্ড, জুল ইন্টু সেকেন্ড, সরি। ওকে, সো এখান থেকে তিনি এটির মাধ্যমে প্রতিটি কোয়ান্টামের এনার্জি সম্বন্ধে জানা যায়। সো ফটো ইলেকট্রিক এফেক্ট, এটিও একটি তত্ত্ব যেখানে এনার্জিকে যেখানে রেডিয়েশনকে অ্যাজ এ পার্টিকেল হিসেবে ধরা হয়েছে। এটিতে মেনলি বলা হয় যে কোনো একটি এনার্জি যখন একটি অ্যাটমের মধ্যে
এসে অ্যাটমের মধ্যে দেওয়া হয়, তো সেখান থেকে তার সেই অ্যাটম থেকে ইলেকট্রনটা কত এনার্জি দিলে সেই ইলেকট্রনটা অ্যাটম থেকে বেরিয়ে বাইরে যেতে পারবে। তো সেখানে এই ফর্মুলাটা যেটি মেনলি আইনস্টাইন দিয়েছিল, কি এইচ নিউ ইকুয়াল টু এইচ নিউ জিরো প্লাস হাফ এম ভি স্কোয়ার, যেখানে এইচ নিউ যে এনার্জিটা দেওয়া হচ্ছে বাইরে থেকে, এইচ নিউ জিরো হচ্ছে আয়নাইজেশন এনার্জি, মানে মিনিমাম যত এনার্জি দরকার কি একটি ইলেকট্রনকে মিনিমাম যত এনার্জিতে সেটি কেবল বাইরে বের করতে পারবে, এবং হাফ এম ভি স্কোয়ার হচ্ছে সেই ইলেকট্রনটি যেটি বেরোচ্ছে তার গতিশক্তি। হ্যাঁ, সো এখান থেকেই তারা ডুয়েল বিহেভিয়ার, একটি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ওয়েভ এবং পার্টিকেল লাইক ডুয়েল বিহেভিয়ারকে এক্সপ্লেন করেছিল, যে এটির মধ্যে দুই রকমের বিহেভিয়ারই দেখতে পাওয়া যায়। নাও এরপরে আরো একটি জিনিস যেটি খুবই দরকার এটা বোঝার জন্য, বোরস থিওরি বোঝার জন্য, সেখানে এটি কি যে প্রতিটি যেমন একটা আলোকে আমরা, যেমন একটা হোয়াইট লাইট কে আমরা যখন প্রিজমে ফেললে সেটার মধ্যে একটা, সেটি প্রতিটা আলাদা আলাদা ভাবে তার প্রতিটা আলো আলাদা হয়ে যায় এবং আমরা একটা স্পেকট্রাম দেখতে পাই। স্পেকট্রাম দেখতে, দ্যাট ইজ মোর লাইক এ রেইনবো কালার। ওকে, সেরকমই কোন একটা অ্যাটমের মধ্যে, কোন একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনকে আমরা যদি এনার্জি দিই, তো সেটিও একটি এনার্জি নিজে নেওয়ার পর কিছুটা এমিট করে এবং সেটিও একটি স্পেকট্রাম দেখায় বিভিন্ন রকমের। আলোর ক্ষেত্রে যে স্পেকট্রামটা কন্টিনিউয়াস, সেটা কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে কন্টিনিউয়াস নয়। তো সেটি এটি দেখলে বুঝতে পারবেন যে যখন আমরা কোনো স্যাম্পেলকে এক্সাইট করছি এবং তার মধ্যে যে এবং এক্সাইট করার পর যে এমিশনটা দিচ্ছে ইলেকট্রনটা, প্রথমে তাকে এক্সাইট করলাম এবং সেটি যে এমিশন রেডিয়েশনটা দিচ্ছে সেটিকে যদি আমরা কোনো একটি ডিটেক্টরের মাধ্যমে দেখি, তো সেখানে দেখা যাবে এরকম ডিসকন্টিনিউয়াস একটা স্পেকট্রাম পাওয়া যাচ্ছে। ওকে, এবং সেই সেম জিনিসটা আমরা অ্যাবজর্পশন স্পেকট্রার ক্ষেত্রে দেখি ঠিক এর অপোজিট, অর্থাৎ এটিও ডিসকন্টিনিউয়াস, কিন্তু যেখানে এর পাওয়া যাচ্ছিল ঠিক ওখানে ব্ল্যাক স্ক্রিন, অর্থাৎ কোনো স্পেকট্রাম নেই। সো এটাকে মেনলি এমিশন এবং এমিশন স্পেকট্রাম এবং অ্যাবজর্পশন স্পেকট্রাম বলা হয় ক্রমান্বয়ে। ওকে, সো নাও এই কোন কোন ওয়েভ লেন্থে এই স্পেকট্রামটা পাওয়া যাবে সেটি বের করা হয়, ঠিক সেটিকে বের করা যায় এই ফর্মুলাটা, যেটিকে প্রথম বামার হাইড্রোজেনের ক্ষেত্রে বলেছিল, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে তিনি বলেছেন দ্য ওয়েভ নাম্বার nu bar equal to 109,677 into 1/2 square minus 1/n square semi inverse. So হাইড্রোজেনের ক্ষেত্রে এটিকে এই ওয়েভ নাম্বারে তার পাওয়া যাবে, স্পেকট্রাম পাওয়া যাবে। পরবর্তীকালে রেড বার বাকি সমস্ত মানে একটি জেনারেলাইজড ফর্মুলা দেয়, যেটি জেনারেলাইজড ফর্মুলা দেয় এবং সেখান থেকে আলাদা অন্যান্য অরবিটের মধ্যে যে ইলেকট্রনগুলো ঘুরছে সেগুলো সম্বন্ধেও এটি বলতে পারে। সেটি যদি আমরা সেই টেবিলটা দেখি এখানে, আপনি বুঝতে পারবেন রিমান সিরিজ, বামার সিরিজ, যেটা বামার ফর্মুলা দিয়েছিল, যেখানে n1 এর ভ্যালু 2, অন্যান্য ক্ষেত্রে n1 এর ভ্যালু 1 3 4 5। সো মেনলি বামার সিরিজের যে স্পেকট্রাম সেটা ভিজিবল এর মধ্যে পড়ে, কিন্তু লিম্যান আর পার্সন ব্র্যাকেট এন্ড ফান্ডের স্পেকট্রাম গুলো ভিজিবল লাইটের মধ্যে পড়ে না। ওকে, মেনলি এখান থেকে এই জিনিসটাকে ভালো করে বসে যাবে যে প্রতিটা ক্ষেত্রে যে এখান থেকে যদি ইলেকট্রন লাইক এক্সাইটেড ইলেকট্রন যেটি n equal to সাপোজ 3 তে আছে এবং সেখান থেকে n equal to 2 তে আসছে, তো সেটি একটি রেড এমিশন দেবে। ওকে, আর n equal to 1 এ আসলে সেটা আল্ট্রাভায়োলেট এমিশন দেবে। সেম অন্যান্য কক্ষপথের ক্ষেত্রে এখান থেকে আমরা সেটাকে নির্ণয় করতে পারবো। সো এই পরবর্তীকালে বোর এই থিওরির মাধ্যমে এক্সপ্লেন করে যে
এই যে ইয়েগুলো, এই যে এনার্জি গুলো রেডিয়েট হচ্ছে এবং যার জন্য স্পেকট্রাম পাচ্ছি, এই প্রতিটা এনার্জি লেভেলকে তিনি একটি অরবিট, তিনি এটিকে নামকরণ করেন অরবিট হিসেবে। অর্থাৎ প্রতিটি এনার্জি লেভেলে, অর্থাৎ প্রতিটি অরবিটের মধ্যে ইলেকট্রন প্রেজেন্ট থাকে এবং অন্য কোথাও থাকে না। এবং সেই কোন কোন অরবিটের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে? যেখানে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম h/2π এর সাথে সমান গুণিতকে থাকে, অর্থাৎ mvr = nh/2π, n এর ভ্যালু 1 2 3 and all. ওকে, নাও ঠিক এই বোর রাদারফোর্ডের মডেলটাকে সলভ করে এটা রাদারফোর্ডের মডেলটাকে কারেক্ট করেছেন এবং তিনি এটাই বলেছেন যে যে ইলেকট্রনগুলি এটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, সেই ইলেকট্রনগুলো কোন একটা র্যান্ডম কক্ষপথে থাকে না, সেই ইলেকট্রনগুলো একমাত্র সেই এনার্জি লেভেলে থাকে যেখানে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম h/2π এর সাথে একটি সরল গুণিতকে থাকবে এবং সেই ক্ষেত্রে এই ইলেকট্রনগুলো একটি স্টেবল ফর্মে থাকবে, অর্থাৎ এটি ঘোরার সময় কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন রেডিয়েট করবে না। সো এটির মাধ্যমে তিনি ইলেকট্রনের স্টেবিলিটি সম্বন্ধে বলেন। নাও তিনি তারপরে এই যে অরবিটের মধ্যে ইলেকট্রনগুলিকে ঘুরছে, তিনি মেনলি সেটির একটি নামকরণ করেন, যেটি প্রথমত হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। যেটি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মেনলি হচ্ছে এটাই যে এই এন এর ভ্যালু কত তার উপর ডিপেন্ড করছে, n = 2 3 4 5 এগুলি হচ্ছে একটি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, এবং এটি অবশ্যই ইন্টিগ্রাল নাম্বার হবে, অন্য কোনো নাম্বার হবে না, দশমিকের মধ্যে থাকবে না। ঠিক আছে, নাও দ্য রেডিয়েশন, এই প্রতিটা অরবিটের রেডিয়াস হচ্ছে জানা যাবে n² × a0 ফর্মুলার মাধ্যমে। n² মিনস দ্য n ভ্যালু, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু, অর্থাৎ যেটা একদম ফার্স্ট অরবিটাল তার n ভ্যালু 1, অর্থাৎ তার রেডিয়াস হচ্ছে 52.9 পিকোমিটার, যেটা হচ্ছে a0 ভ্যালু। ঠিক আছে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ তিনি যে ফর্মুলাটা দিয়েছিলেন সেটা হচ্ছে এনার্জি একটি অরবিট থেকে অন্য একটি অরবিটে যাওয়ার জন্য তার একটি ইলেকট্রনের কতটি এনার্জি লাগবে, অর্থাৎ দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন ইচ অরবিট। তিনি এই প্রথমত এটি হচ্ছে একটি অরবিটের মধ্যে কতটুকু এনার্জি আছে, মানে কতটা এনার্জি, যেহেতু একটা এনার্জি লেভেল তো এর মধ্যে এনার্জি কত, এবং একটা থেকে আরেকটা যাওয়ার জন্য ডিফারেন্স, এই দুটো এনার্জিকে একটা অপরের থেকে মাইনাস করলে পাওয়া যাবে। সো এই ফর্মুলাটাকে তিনি দিয়েছেন En = -RH1/n²। RH হচ্ছে রিডওয়ার্ড কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 2.18 × 10⁻18 জুল। সো ফার্স্ট অরবিট যেটা তার ভ্যালু হচ্ছে 1, সেক্ষেত্রে তার এনার্জি হচ্ছে -2.18 × 10⁻18। Okay, so যদি n = হয়, অর্থাৎ এটি কোনো n = অর্থাৎ এটি যে নিউক্লিয়াসের যে এনার্জি ইনফ্লুয়েন্স তার মধ্যে থাকে না, সেক্ষেত্রে n এর ভ্যালু হবে ইনফিনিটিভ, সেক্ষেত্রে En এর ভ্যালু হবে 0, অর্থাৎ তার এনার্জি ভ্যালু হবে 0। এবং যে এনার্জিটা লাগবে, অর্থাৎ কোনো কক্ষপথ বা অরবিট থেকে সেটাকে = 0-তে আনতে যে এনার্জিটা লাগবে, যে এনার্জি ডিফারেন্সটা, সেটাই হবে তার আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, নাও এই থিওরি যেটা এতক্ষণ অব্দি এক্সপ্লেন করা হলো, যে ফর্মুলাটা, সেটি মেনলি হাইড্রোজেনের ক্ষেত্রে। এখন হাইড্রোজেনের মতো অন্যান্য অ্যাটম কিন্তু অবশ্যই তার নাম্বার অফ ইলেকট্রন যদি 1 হয়, যেমন হিলিয়াম He+, Li2+ বা Be3+, সেক্ষেত্রেও এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে, এবং সেই ফর্মুলাটা একটু মডিফাই করা হয়েছে, যেখানে 1/n² বদলে z²/n² রাখা হয়েছে। ওকে, এবং রেডিয়াসের ক্ষেত্রে 52.9 × n²/z করা হয়েছে। অর্থাৎ অবশ্যই কিন্তু একটি মোর দ্যান 1 ইলেকট্রন অ্যাটমের ক্ষেত্রে এই ফর্মুলাটি প্রযোজ্য নয়। নাও হাইড্রোজেনের ক্ষেত্রে যে লাইন স্পেকট্রামটা পাওয়া গেছিল, যেটি ডিসকন্টিনিউয়াস লাইট স্পেকট্রাম, যেটা আমরা প্রথমে ডিসকাস করেছিলাম, সেটি
সেটি এই ফর্মুলার মাধ্যমে সহজেই বের করা যাবে। ডেইলি মানে কি বলুন, এনার্জি ডিফারেন্স কোনো একটা দুটি কক্ষপথের ইএফ ফাইনাল অরবিট এবং ইআই ইনিশিয়াল অরবিট, দুই অরবিটের মধ্যে যে এনার্জি ডিফারেন্স সেটাকে আমরা যদি ওই ফর্মুলার মাধ্যমে বোর্ড ফর্মুলার মাধ্যমে ক্যালকুলেট করি এবং সেখান থেকে আমরা দেখি 2.18 × 1018 by 1/n² - 1/n², ওকে, এবং সেখান থেকে আমরা এনার্জি থেকে আমরা যদি ওয়েভ নাম্বারে আসি তাহলে এই যে ফর্মুলাটা পাচ্ছি সেটা হচ্ছে বোর্ড ফর্মুলা থেকে ডিরাইভ করে যেটা পাচ্ছি সেটা কমপ্লিটলি সিমিলার টু দ্য ফর্মুলা যেটা এমিশন স্পেক্ট্রাম বা অ্যাবজর্পশন স্পেক্ট্রার ক্ষেত্রে বলা হয়েছিল রিডবার্গস ইকুয়েশনের মাধ্যমে, যেটা রিডবার্গ যে ইকুয়েশনটা দিয়েছিল সেখানে। ওকে, সো সেখান থেকে বোর্স থিওরি, এই কারণেই বোর্স থিওরি অনেকটাই অ্যাকসেপ্টেবল হয়ে যায় এবং মোটামুটি সবার কাছে, যদিও এর মধ্যেও কিছু লিমিটেশন পাওয়া যায়। সেই লিমিটেশন গুলোর মধ্যে একটি লিমিটেশন হচ্ছে অনেক সময় দুটো খুব ক্লোজলি লাইন অ্যাবজর্পশন স্পেক্ট্রাম বা এমিশন স্পেক্ট্রাম ক্লোজলি দুটো লাইনের মধ্যে মানে ডাবলেট ক্রিয়েট হচ্ছে স্পেকট্রামে, সেটি খুব ক্লোজলি দুটো লাইনে ডাবলেট ক্রিয়েট হচ্ছে, যেটা সম্বন্ধে এটি ডিসক্রাইব করতে পারে না। এবং এটি অবশ্যই এটি কেমিক্যাল বন্ড কিভাবে ফর্ম করছে একটি অ্যাটম সেটি সম্বন্ধেও এটি বলতে পারে না। সো এরপর থেকে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ দ্য অ্যাটমের উপর সায়েন্টিস্টরা মেনলি কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অ্যাটমকেই গুরুত্ব দিতে থাকে এবং এটি অনেক কিছুরই এবং এখনো অব্দি অ্যাকসেপ্টেড মডেল অ্যাটমের ক্ষেত্রে। তো এই মডেলের সম্বন্ধে জানার আগে আরো কিছু জিনিস জেনে নেওয়া ভালো। প্রথম কথা হচ্ছে ডুয়াল বিহেভিয়ার অফ ম্যাটার। যেমন ক্ষেত্রে রেডিয়েশনের ক্ষেত্রে বলেছিলাম যে রেডিয়েশনের ক্ষেত্রে বলেছিলাম যে রেডিয়েশন ডুয়াল বিহেভিয়ার দেখায়। ডুয়াল বিহেভিয়ার বলতে হচ্ছে কি এটি ওয়েভ লাইক বিহেভিয়ার এবং পার্টিকেল লাইক বিহেভিয়ার দেখায় এবং সেটি বিভিন্ন ফর্মুলার মাধ্যমে ডেসক্রাইবও করেছিলাম। তো সেম ম্যাটারের ক্ষেত্রেও ডি ব্রগলি বলেছিলেন যে এটিও ডুয়াল বিহেভিয়ার দেখায় ইলেকট্রনের ক্ষেত্রে। তো এবং তিনি এই ডুয়াল বিহেভিয়ারকে একে অপরের সাথে রিলেট করেছিলেন এই ফর্মুলার মাধ্যমে, যেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু h/mv। ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, এইচ হচ্ছে কনস্ট্যান্ট এবং mv হচ্ছে তার মোমেন্টাম। ওকে, সো এর মাধ্যমে কোনো একটি পার্টিকেল ইলেকট্রন যেটি পার্টিকেল লাইক বিহেভিয়ার করছে সেটি কত সেটি ওয়েভ লাইকও বিহেভিয়ার করছে এবং তার একে অপরের সাথে কিভাবে কোরিলেটেড সেটা সম্বন্ধে জানা যায়। নাও সেকেন্ড জিনিস হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। এখানে কি হাইজেনবার্গ কি বলেন? তিনি বলেন যে এটি কোনো একটি ইলেকট্রনের ক্ষেত্রে তার পজিশন এবং তার এক্সাক্ট পজিশন এবং এক্সাক্ট মোমেন্টাম একই সময় ডিটারমাইন করা ইম্পসিবল। এবং তিনি একটি ম্যাথমেটিক্যাল ফর্মুলা দেন এই জিনিসটাকে ডিসক্রাইব করার জন্য, ডেল এক্স, যেটা হচ্ছে দ্য এরার টু ডিটারমাইন দ্য এক্সাক্ট পজিশন। তো এই হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালের মেন সিগনিফিকেন্সটা কি ছিল কি এটি লাইক রুলস আউট করে দেয় কি কোনো একটা ইলেকট্রনের কোনো একটা ডেফিনিট পাথ বা ট্র্যাজেক্টরি থাকতে পারে না, যেটি বোর বলেছেন যে এটি একটি নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট ভাবে থাকে, সেটা এই হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল এটিকে ডিনাই করে দেয়। সো তারপর থেকে মেনলি এর পর থেকেই কোনো একটি ইলেকট্রনের অবস্থান সম্বন্ধে জানার জন্য কখনো কোনো একটি ইলেকট্রনের কোনো অবস্থান 100% সিওরিটির সাথে কখনো বলা সম্ভব হয় না এবং তার জন্য প্রবাবিলিটি ইউজ করা হয় কি দ্য মোস্ট প্রবাবল পজিশন কোথায় ইলেকট্রন থাকতে পারে। সো এটির মাধ্যমে বোরের থিওরিকেও রিজেক্ট করা হয় পরবর্তীকালে। সো কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অ্যাটমের ক্ষেত্রে যেটি মেনলি স্ক্রডিঞ্জার ইকুয়েশন থেকে পাওয়া যায়, সেটি হচ্ছে স্ক্রডিঞ্জার ইকুয়েশন থেকে পাওয়া যায়
যেটা হচ্ছে HI ইকুয়াল টু ESI, এই ফর্মুলার মাধ্যমে সেটিকে ডিটারমাইন করা হয়, যার একটি অবশ্যই বড় সড়ো ডেরিভেশন আছে যেটি এখানে ডিসকাস করবো না। সো মেনলি এবং তার সলিউশন থেকে ই এবং সাইয়ের ফর্মুলা, ই এবং সাইয়ের মানে সেই সলভ থেকে এই লাস্ট পর্যন্ত এই ফর্মুলাটা এসে পৌঁছানো গেছে। অবশ্যই এর জন্য তিনি নোবেল প্রাইজও পেয়েছেন 1933 সালে। ওকে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে স্ক্রডিঞ্জার ইকুয়েশনে মেনলি করা হয়। এখানে যা বলা হয়েছে সেটি হলো, অবশ্যই এরপর থেকে অরবিট নয়, অরবাইটাল হিসেবে এটিকে বলা হয়। যেটা বোরের মডেলের ক্ষেত্রে অরবিট বলা হয়েছিল, এরপর থেকে অরবাইটাল বলা হয়, কারণ এক্ষেত্রে অবশ্যই এই অরবাইটালের ক্ষেত্রে এটাই মনে রাখতে হবে যে এটি একটি ওয়েভ ফাংশন, এবং এখানে কোথাও এখানে মেনলি এটাকে ডিসক্রাইব করা হয় যে কোথায় ইলেকট্রন থাকার প্রবাবিলিটি সব থেকে বেশি। সো also principal quantum number n, azimuthal quantum number l and magnetic quantum number m, এই তিনটির মাধ্যমে একটি অরবিটালকে ডেসক্রাইব করা হয় তিনটির প্রপার্টি। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটি কি, যেটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেম লাইক বোর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেখানে n ইকুয়াল টু 1 2 3 এইভাবে নির্ণয় করা হয়। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি এখানে মনে হয় সো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি, এটিকে মেনলি অ্যাঙ্গুলার মোমেন্টামের বেসিসে এটাকে বলা হয়। এক্ষেত্রে প্রতিটা অরবিটাল একটি নির্দিষ্ট অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থাকবে। অবশ্য প্রতিটা অরবিটাল একটি নির্দিষ্ট প্রিন্সিপাল অ্যাজিমুথাল এবং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থাকবে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তার এনার্জি লেভেলকে ডিসকাস করে, এনার্জি লেভেলকে ইন্ডিকেট করে, যেটা বড় বলেছিল। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার মেনলি তার অ্যাঙ্গুলার মোমেন্টামকে ইন্ডিকেট করে, বা শেপ অফ দ্য অরবিটালকেও ইন্ডিকেট করে, 3 ডাইমেনশনাল শেপ অফ দ্য অরবিটাল। সেটি কি হয় কি, যদি কোনো ক্ষেত্রে তার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু n হয়, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার হবে সবসময় 0 থেকে n-1 পর্যন্ত। ওকে, সো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা l দিয়ে ইন্ডিকেট করি। সো সাপোজ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি 1 হয়, তাহলে অ্যাজিমুথাল n ভ্যালু যদি 1 হয়, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার শুধুমাত্র 0 হবে। সেটাকে 0 ইকুয়াল টু আমরা s, এখানে 0 কে আমরা s দিয়ে ইন্ডিকেট করি। এখানে ভ্যালু ফর l আর s নোটেশন ফর সাবসেল আমরা দেখতে পাচ্ছি যে 0 কে আমরা ইন্ডিকেট করি s দিয়ে, 1 হলে p, 2 হলে d, 3f, 4g, 5 কে h দিয়ে ইন্ডিকেট করি। ওকে, সো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার n ইকুয়াল টু 1 হলে তার l ভ্যালু হবে 0 থেকে n-1 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 0 পর্যন্ত অনলি 0 থাকবে। তো এখানে 1s p হতে পারে, অন্য কোনো অপশন নেই। যদি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 2 হয়, সেক্ষেত্রে আমরা দুটো অপশন পাবো, 0 এবং 1। সেক্ষেত্রে সেটাকে আমরা লিখবো 2s এবং 2p। n ভ্যালু 3 হলে সেখানে আমরা 3টে অপশন পাবো, অর্থাৎ n ভ্যালু যতগুলো থাকবে l এর ততগুলো আলাদা আলাদা ভ্যালু থাকবে। ওকে, নাও ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটাকে কি বলা হচ্ছে, এটি একটি যে অরবিটালটি আছে তার একটি স্পেশাল ওরিয়েন্টেশনকে ইন্ডিকেট করছে। ওকে, সো যদি কোনো অরবিটালের ক্ষেত্রে এল এর যা ভ্যালু, তার ম্যাগনেটিক, সেক্ষেত্রে ওই সেম এল ভ্যালুর ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার থাকতে পারে -l থেকে +l পর্যন্ত। লাইক এল ভ্যালু যদি 2 হয়, তাহলে তার এম ভ্যালু হতে পারে, ml ভ্যালু হতে পারে, m যেটা সাফিক্সে এল আছে, তো ml ভ্যালু হতে পারে -2, -1, 0, +1, +2। ওকে, মানে তার 5টা, মানে তার 5টা ইয়ে থাকবে। অর্থাৎ এস, এল এর ভ্যালু যদি 0 হয়, যেমন এস এর ক্ষেত্রে, এখানে আমরা দেখতে পাবো এই জিনিসটি, এল এর ভ্যালু যদি 0 হয় এস এর ক্ষেত্রে, তাহলে এখানে শুধুমাত্র একটাই ml থাকতে পারে। ওকে, নাও এল এর ভ্যালু যদি 1 হয় পি এর ক্ষেত্রে, তাহলে -1, 0, +1 তিনটে থাকবে। এল এর ভ্যালু 2 হলে ডি এর ক্ষেত্রে 5টা থাকবে, এরকম ভাবে আসবে। আর একটি লাস্ট একটি
কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে পরবর্তীকালে ডিসকাস করা হয়, যেটা হচ্ছে ইলেকট্রনিক স্পিন, অর্থাৎ এস, যেটাকে অনেক সময় এস হলে ইলেকট্রন স্পিন কোয়ান্টাম নাম্বার। এটি কি জিনিস? এটি হচ্ছে এক্ষেত্রে বলা হয় প্রতিটি ক্ষেত্রে যে প্রতিটি অরবিটালের মধ্যে, প্রতিটি অরবিটালের ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। ওকে, এবং একটি ইলেকট্রন অপরটির সাথে অপোজিট ভাবে রোটেট করছে, লাইক নট নিউক্লিয়াস চারিদিকে কিভাবে রোটেট করছে না, নিজেদের মধ্যে কিভাবে স্পিন হচ্ছে, সেটা দুটোর ক্ষেত্রে অপোজিট। আমরা যদি এটাকে আর একটু সহজে বুঝতে চাই, যেমন পৃথিবী সূর্যের চারিদিকে যখন ঘোরে, পৃথিবী নিজের মধ্যেও একটা ঘোরে, যার জন্য আমরা দিন এবং রাত দেখতে পাই। এই রোটেশনটাও ইলেকট্রনের মধ্যে আছে, এবং এই জিনিসটা, এই দুটো ইলেকট্রন অপোজিট ডিরেকশনে করে। সো সেটাকে আমরা ইলেকট্রন স্পিন কোয়ান্টাম নাম্বার +12 এবং -12 দিয়ে ইন্ডিকেট করি। ওকে, সো এখান থেকে আমরা 4টে কোয়ান্টাম নাম্বার পেয়ে গেলাম, এবং পরবর্তীকালে এই অ্যাটমিক অরবিটালের যে শেপ গুলো, সেটিকেও এখানে এই যে গ্রাফ, এখান থেকে ইন্ডিকেট করা হয় যে সাইজ স্কয়ার, আর এখান থেকে ইন্ডিকেট করা হয় যে কোন ডিস্টেন্সের মধ্যে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি সব থেকে বেশি। এবং এটি অবশ্যই এর সাথে অনেকটাই পরবর্তীকালে দেখা গেছে, এর সাথে বোরের যে অ্যাটমিক রেডিয়াস, সেটা অনেকটাই ম্যাচ করে। নোডাল সারফেস কি, যেখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি 0। নাও এটা হচ্ছে বাউন্ডারি সারফেস ডায়াগ্রাম প্রতিটা অরবিটালের ক্ষেত্রে। যদি এস অরবিটাল, যেটা কি বললাম, এস অরবিটাল, নট এস, সরি, দ্য অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ যেটা হচ্ছে এল কোয়ান্টাম নাম্বার ভ্যালু, যেটা এস, পি, ডি এগুলোকে ইন্ডিকেট করে, এটা হচ্ছে মেনলি 3D স্ট্রাকচার অফ অরবিটালকে ইন্ডিকেট করে। তো প্রতিটা অরবিটালের, অর্থাৎ এস, পি, ডি এগুলোর আলাদা আলাদা একটি 3D স্ট্রাকচার পাওয়া যায়, এবং সেটিকে বাউন্ডারি সারফেস ডায়াগ্রাম দিয়ে ডিসক্রাইব করা হয়। ওকে, সো এস অরবিটাল একটি গোলকের মতো স্ট্রাকচার নেই। এখানে পি অরবিটালে হচ্ছে এই স্ট্রাকচারটা ঠিক এরকম, যেরকম ভাবে ছবিতে দেখাচ্ছে, এবং এটি মেনলি 3 রকমের দেখা যায়: এক্স অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর এবং জেড অ্যাক্সিস বরাবর। ওকে, সো সেই অনুযায়ী তার নামকরণ করা হয় 2px, 2py এবং 2pz। এই যে আলাদা 3 রকমের দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে এর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যেটা স্পেশিয়াল ওরিয়েন্টেশন, একে অপরের সাথে যে ডিফারেন্স, সেটাকে ইন্ডিকেট করছে। সো অবশ্য আমি বলেছিলাম পি এর ক্ষেত্রে 3টে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থাকবে, এবং এই 3টে হচ্ছে এই 3টে, অর্থাৎ এটি 3টে আলাদা আলাদা অরবিটাল, যার প্রতিটা শেপের ওপর আলাদা করে নামকরণ করা হচ্ছে। ডি এর ক্ষেত্রে 5 রকমের স্ট্রাকচার দেখা যায়, এবং অবশ্যই কারণ ডি এর 5টা আলাদা আলাদা নেগেটিভ কোয়ান্টাম নাম্বার পাওয়া গেছে, এবং প্রতিটার আলাদা আলাদা স্ট্রাকচার, যেটা এখানে আপনি দেখতে পাবেন। সো ওকে, সো এখান থেকে কি দেখা যাচ্ছে, আর এনার্জি অফ দ্য অরবিটাল, ওকে, সো প্রতিটা ইলেকট্রন যখন তার একদম স্টেবল কন্ডিশনে থাকে, তখন তাকে বলা হয় গ্রাউন্ড স্টেট, এবং তার মধ্যে আমরা যখন কোনো একটা এনার্জি দিই, এনার্জি ওই অ্যাটমের মধ্যে অ্যাপ্লাই করি, তখন সেটি একটি নির্দিষ্ট কক্ষপথ থেকে তার থেকে হায়ার এনার্জির কক্ষপথে এনার্জি অরবিটাল, এনার্জি কিসের উপর ডিপেন্ড করে? অরবিটালের প্রাইমারি কোয়ান্টাম নাম্বারের উপর, অর্থাৎ এন ভ্যালুর উপর। সো সেটি একটি এন ভ্যালু থেকে তার হায়ার এন ভ্যালুতে চলে যায়, তখন সেটাকে আমরা বলা হয় এক্সাইটেড স্টেট। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে সেটিতে মানলি একটি ইলেকট্রন, যেটি 1s এ থাকে, কিন্তু আমরা যখন তাকে এনার্জি দিই, সেটি 2s এ বা 2p তে বা 3s, 3p, 3d তে যেতে পারে। এখন তার এনার্জি মেনলি, অবশ্যই এনার্জি তার প্রাইমারি কোয়ান্টাম নাম্বারে ডিপেন্ড করে, এটা আমরা প্রথমে বললাম। এখন 1s এর ভ্যালু, এখন কিন্তু এক্ষেত্রে 2s এবং 2p দুটো আলাদা আলাদা যে অরবিটাল আছে,
এর মধ্যে কার এনার্জি বেশি বা কার এনার্জি কম, সেটাকে আমরা যখন ডিসাইড করব তখন সেটার জন্য এন প্লাস এল ফর্মুলা অ্যাপ্লাই করবো। এন প্লাস এল ফর্মুলাতে কি হয়, এন ভ্যালু এবং এল ভ্যালুর যোগফল করে দেখা যাবে যে 2s এবং 2p এর মধ্যে তার মানে লাইক নট এনার্জি ডিফারেন্স, অনেকটা এরকম বলা যায় কি তার মধ্যে ইলেকট্রনের মানে ইলেকট্রন গুলো অবশ্যই সরি এনার্জি ডিফারেন্স মানে ইলেকট্রন গুলি প্রথমে কম এনার্জিতে যাবে, তারপর ধীরে ধীরে বেশি এনার্জিতে ইলেকট্রন গুলি যার এনার্জি যার এন প্লাস এল ভ্যালু কম, ইলেকট্রন গুলি প্রথমে সেখানে যাবে এবং পরবর্তীকালে হায়ার এন প্লাস এল ভ্যালুতে যাবে। এবং এখানে সেখানে এন প্লাস এল ভ্যালু এখানে আপনি দেখতে পাবেন, এখানে সমস্ত কিছু এন প্লাস এল ভ্যালু আছে এবং এখানে আপনি লক্ষ্য করবেন যে থ্রি প্রাইমারি কোয়ান্টাম নাম্বার 3 দিয়ে যাবার আগে ইলেকট্রন কিন্তু সবসময় 4 এসে যাবে, কারণ তার এন প্লাস এল ভ্যালু 3d এর থেকে কম। তো এই সমস্ত জিনিসগুলো একটু লক্ষ্য রাখতে হবে যখন তার ইকুয়েশন গুলো সলভ করার সময় স্পেশালি। ওকে, নাও এখানে যে অ্যাটমের মধ্যে যে অরবিটাল সেগুলো ফিল করার জন্য বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকম থিওরি বা প্রিন্সিপাল দিয়েছেন, সেগুলো দিয়ে আমরা সহজে এক্সারসাইজ গুলো সলভ করতে পারবো যে কিভাবে ইলেকট্রন গুলি অ্যাটমের মধ্যে ফিল হয় এক এক করে। সো আব্বাও প্রিন্সিপাল যেটা বলেছে সেটা হচ্ছে ইনক্রিজিং এনার্জি, অর্থাৎ গ্রাউন্ড স্টেট কন্ডিশনের মধ্যে যখন থাকবে তখন ইলেকট্রনগুলি ইনক্রিজিং এনার্জিতে ধীরে ধীরে তার অরবিটাল গুলোকে ফুল করবে। অর্থাৎ প্রথমে এন প্লাস এল ভ্যালু সব থেকে যখন নিচে কম হবে, এন প্লাস এল ভ্যালু কি বলবো, সেটা এনার্জিকে এখানে আমরা দেখালাম যে এন প্লাস এল ভ্যালুর মাধ্যমে এনার্জিকে ইন্ডিকেট করছে। তো এন প্লাস এল ভ্যালু যার কম, প্রথমে ইলেকট্রনটি সেই অরবিটালে যাবে এবং ধীরে ধীরে তার থেকে বেশি অরবিটালে যাবে। যেমন হচ্ছে এবং সেটি এর মাধ্যমে আমরা দেখতে পাবো যে এটি এন প্লাস এল ভ্যালু অনুযায়ী এখানে আমরা দেখতে পাবো যে কোন অরবিটালে আগে যাচ্ছে এবং কোন অরবিটালে পরে যাচ্ছে। নাও পরবর্তীকালে পাউলিশ এক্সক্লুশন প্রিন্সিপাল দেওয়া ছিল, সেটিতে কি বলেছিল, তিনি বলেছিলেন কোন একটি অ্যাটমের ক্ষেত্রে দুটি ইলেকট্রন কখনোই এক্স্যাক্টলি 4টে কোয়ান্টাম নাম্বার তার সেম হবে না। দুটি ইলেকট্রনের ক্ষেত্রে এক্স্যাক্টলি 4টে কোয়ান্টাম নাম্বার তার সেম হবে না। এখন আমি প্রথমে বললাম যে প্রতিটা অরবিটালে দুটি ইলেকট্রন থাকবে, তার বেশি ইলেকট্রন থাকতে পারে না। অর্থাৎ 2s এর মধ্যে দুটি ইলেকট্রন থাকবে, 4d এর মধ্যে দুটি ইলেকট্রন থাকবে, যে কোনো অরবিটালের মধ্যে দুটি ইলেকট্রন থাকতে পারে। 4dx এর মধ্যে দুটি ইলেকট্রন থাকবে, 4dy নট x 4dxy এর মধ্যে দুটি ইলেকট্রন থাকবে, প্রতিটি অরবিটালে দুটি ইলেকট্রন থাকবে এবং তার যে ফোর্থ কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ ফোর্থ কোয়ান্টাম নাম্বার মানে হচ্ছে কি স্পিন কোয়ান্টাম নাম্বার, সেক্ষেত্রে দুটি ইলেকট্রনের ক্ষেত্রে অপোজিট হবে। তো অবশ্যই হ্যালো, হ্যাঁ, তো এখান থেকে সেটাই বলা হয়েছিল যে দুটি কোন একটা ইলেকট্রনের 4টে কোয়ান্টাম নাম্বার কখনোই সেম হতে পারে না। নাও তারপরে হুমস রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি কে করা হয়েছিল কি, তারপরে হুমস রুল দেওয়া হয়েছিল ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি জন্য, যেখানে বলা হয়েছিল যে কোনো একটি অরবিটালে পেয়ারিং ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত না তার সবগুলো সাবসেল ভরে যাচ্ছে। মানে কি রকম ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে সাপোজ এটা হচ্ছে পি অরবিটাল, ঠিক আছে, যেখানে 3টে ইলেকট্রন আছে, তো তার প্রথম ইলেকট্রন ঠিক আছে px এর মধ্যে এলো। এবার এরপরে যখন ইলেকট্রন আসবে সেটা কখনোই px এর মধ্যে এরকম ভাবে কখনোই হবে না, বরং কিভাবে হবে, সেটি প্রথমে তার সমস্ত সাবসেল গুলোকে কমপ্লিট করবে সেম ডিরেকশনে। ওকে, যদি 3টে ইলেকট্রন থাকে তো প্রথমে সেম ডিরেকশনে সাবসেল গুলোকে কমপ্লিট করবে এবং তারপরে
80 পেয়ারিং হবে। সো এটাই হচ্ছে হুন্ডস ল। নাও ইলেকট্রন এখানে দেখে আপনি বুঝতে পারছেন যে কিভাবে এটি সম্ভব, কিভাবে হচ্ছে যে প্রথমে বোরনের ক্ষেত্রে প্রথমে একটি অরবিটাল বললো, তারপর কার্বনের ক্ষেত্রে সেখানে দুটো আছে, সেখানে দুটো অরবিটাল হলো, ধীরে 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 তিনটে, তারপরে সে পেয়ারিংটা হলো। ওকে, নাও এক্সচেঞ্জ এনার্জি এখান থেকে আমরা আর কিছু এখানে বলার মতো দেখছি না সামারি। এবার আমরা এক্সারসাইজ পার্টে চলে যাবো ডিরেক্টলি। সো কি বলা হয়েছে, এক্সারসাইজ পার্টটা শুরু করা যাক। এখানে সেখানে কি বলা হয়েছে, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রন হুইচ উইল টুগেদার ওয়ের 1 গ্রাম। সো ইলেকট্রনের নাম্বার ক্যালকুলেট করতে বলা হয়েছে, যেটি একসাথে যার টোটাল ওয়ে হবে 1 গ্রাম। তো এখানে প্রথমে তো প্রতিটি ইলেকট্রনের মাস কত সেটা আমরা একটু আগে দেখলাম, সেটা আমরা একবার আবার বের করে দেখে নেওয়া যায়। প্রতিটি ইলেকট্রনের মাস হচ্ছে, তো এতে মনে হচ্ছে অনেকটা সময় লাগবে, তার থেকে বরং আমি বলে দিচ্ছি এবং সেই অনুযায়ী পরে করে নিলেও হবে। সো আমরা এখান থেকে আমরা করে নিচ্ছি, যে পরবর্তীকালে আপনি দেখে নিতে পারেন যে প্রতিটি ইলেকট্রনের মাস কত। প্রতিটি ইলেকট্রনের মাস হচ্ছে 9.1 ইন্টু 9.1 ইন্টু 10 to the power minus 31 কেজি। ওকে, তো এটি হচ্ছে প্রতিটা ইলেকট্রনের মাস। এখন কত বলা হয়েছে কি 1 গ্রামের মধ্যে কতটুকু থাকবে, তো 1 গ্রামের মধ্যে মানে হচ্ছে 1 ইন্টু 10 to the power minus 3 কেজি। সরি, যদি বুঝতে অসুবিধা মানে হচ্ছে 10 to the power minus 3 কেজি ডিভাইডেড বাই 9.1 ইন্টু 10 to the power minus 31 যদি আমরা করি, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব। তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি ইকুয়াল টু -31 উপরে গেলে 28, অর্থাৎ 10 to the power 28 by 1 by 9.1, that is something around 1.1 into 10 to the power 27, অর্থাৎ এতগুলো ইলেকট্রন মিলে 1.1, ওকে, এতগুলো ইলেকট্রন মিলে টোটাল ওয়েট হবে তার 1 গ্রাম। Now calculate the mass and charge of 1 mole of electron. এখন বলা হচ্ছে 1 মোল ইলেকট্রনের মধ্যে কত মাস হবে এবং কত চার্জ হবে। তো এটা হচ্ছে একটি ইলেকট্রনের ওজন, 1 মোলের মধ্যে কত ইলেকট্রন থাকে সেটা আমরা যেটা জানি 6.023 into 10 to the power 93। সরি, হ্যাঁ, তো এটি হচ্ছে একটি 1 মোল মলিকুলের মধ্যে টোটাল ইলেকট্রনের সংখ্যা। তো এটির সাথে এই প্রতিটি ইলেকট্রনের মাস আমরা যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা 1 মোলের মধ্যে কতগুলো 1 মোলের মধ্যে অবস্থিত ইলেকট্রনের টোটাল মাস সম্বন্ধে আমরা জেনে যাব, এবং এটিকে মাল্টিপ্লাই করলে এটা হবে -31 2 plus equal to -7 965.4 around. Okay, so around 5.4 into 10 to the power minus 7 kg. Okay, এখান থেকে আমরা প্রতিটা ইলেকট্রনের কতটা মাস, 1 মোল ইলেকট্রনের কতটা মাস আমরা জেনে গেলাম। এখন 1 মোল ইলেকট্রনের কতটা চার্জ সেটা সম্বন্ধে জিজ্ঞেস করা হয়েছে। তো সেম ভাবে করা যেতে পারে, যেটার সাথে হচ্ছে একটি ইলেকট্রনের কতটা চার্জ সেটাকে 6.023 into 10 to the power 23 সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা ইজিলি এই জিনিসটাকে পেয়ে যাব। টাইপ করা সম্ভব হচ্ছে না, এটা লিখতেই হবে। সো এটার সাথে একটি ইলেকট্রনের চার্জ কত
একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তার সাথে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি 6.023 ইন্টু 10⁻23, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তো এর সাথে যদি আমরা 6.023 ইন্টু 10⁻23 কে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এক মোল ইলেকট্রনের কত চার্জ সেটা জানতে পেরে যাবো। তো কত হচ্ছে -23 মানে হচ্ছে 10⁻⁴, আর 1.6 ইন্টু 6 হচ্ছে অ্যারাউন্ড 9.5, 9.6 অ্যারাউন্ড 9.6 ইন্টু 10⁻⁴, 9.6 ইন্টু 10⁻⁴। ওকে, এত কুলম। এটি হচ্ছে এক মোল ইলেকট্রনের চার্জ, এটি হচ্ছে এক মোল ইলেকট্রনের ওজন বা মাস। সো এটিকে আমরা ক্লিন করে দিই। নেক্সট কোশ্চেন আসা যাক। বলা হচ্ছে ক্যালকুলেট দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রন দ্যাট ইজ প্রেজেন্ট ইন 1 মোল অফ মিথেন। অনেকটাই প্রায় সেম কোশ্চেন। তো মিথেনের মলিকুলার ওয়েট কত? সরি, মিথেনের ফর্মুলা কি? মিথেনের ফর্মুলা হচ্ছে CH4। সো মিথেনের ফর্মুলা হচ্ছে CH4। সো সেখান থেকে আমরা কি বলবো, কি বলা হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন প্রেজেন্ট 1 মোল। এক মোল মিথেন মানে কতগুলো মলিকুল থাকবে? 6.023 ইন্টু 10⁻23, সেম যেটা একটু আগে আমরা বললাম। সো এতগুলো সংখ্যক মলিকুল বা মলিকুল থাকবে মিথেনে। তো একটা মলিকুলের মধ্যে কতগুলো ইলেকট্রন আছে? কার্বনের মধ্যে টোটাল ইলেকট্রনের সংখ্যা 6, হাইড্রোজেনের প্রতিটি মলিকুলে ইলেকট্রনের সংখ্যা 1 করে, মানে টোটাল হচ্ছে 4টে থাকবে। তো এখানে টোটাল ইলেকট্রনের সংখ্যা কত? 6 + 4 = 10। নাও এটাকে যদি আমরা 6.023 ইন্টু 10⁻23 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে তার টোটাল ইলেকট্রন সংখ্যা ইন 1 মোল আমরা বের করে নিতে পারবো। সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻24, কারণ 10 মাল্টিপ্লাই করছি। তো 6.023 সামথিং ইন্টু 10⁻24। সো 6.023 যেটা আমি এখানে লিখলাম অবশ্যই সেটাই সেম। তো এটা হচ্ছে মোল মিথেনের মধ্যে অবস্থিত ইলেকট্রনের সংখ্যা। দাও এরপরে কি বলা হচ্ছে, find the total number and total mass of neutron in 7 mg of okay. তো সেম প্রথম কোশ্চেনের মতো যেখানে বলা হয়েছিল 1 গ্রামের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকবে, এখানে বলা হয়েছিল 7 mgর মধ্যে কতগুলো নিউট্রন থাকবে। তো কি সে নিউট্রনের প্রতিটার মাস কত এখানে বলা হয়েছে। 7 mg থেকে এটাকে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে আমরা সেখান থেকে টোটাল নাম্বার অফ নিউট্রন কত আছে সেটা আমরা পেয়ে যাব। ওকে, 7 mg, সরি কোশ্চেনটা আমার পুরোটা দেখা হয়নি। এখানে হচ্ছে 7 mg of 14C। তো 14C মানে হচ্ছে এখান থেকে আমরা কিভাবে ডিসাইড করবো? কার্বনের মধ্যে প্রোটন সংখ্যা কত? একটু আগে আমি বললাম 6টা। 14 হচ্ছে কি এর অ্যাটমিক নাম্বার। তো নিউট্রন সংখ্যা কত হবে? 14 মাইনাস 6 ইকুয়াল টু কত? 8। তো একটা কার্বনের মধ্যে টোটাল ইয়ে থাকবে 8টি, মানে একটা কার্বনের মধ্যে টোটাল নিউট্রনের সংখ্যা হবে 8টি। নাও এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের কি করতে হবে, 7 mg of 14C এর মধ্যে কতটা থাকবে। সো কার্বনের মোলার মাস হচ্ছে 14। কার্বনের মোলার মাস হচ্ছে 14। ওকে,
কারণ এখানে 14C বলা আছে, তো কার্বনের মোলার মাস হচ্ছে 14। এটা একটু পরিষ্কার করে লেখা যাবে, সরি। কার্বনের মোলার মাস 14। তো এটি তো 7 গ্রামের মধ্যে কি থাকবে? 7 গ্রামের মধ্যে 6 into 10 to the power 23 divided by 2 এত নাম্বার অফ মলিকিউল থাকবে। ঠিক আছে, তো কত হবে? 2 থেকে 6 ইয়ে করলে তো 3 into 10 to the power 23. Okay, so now 3 into 10 to the power 23 of মলিকিউলের মধ্যে টোটাল নিউট্রনের সংখ্যা কত হবে? তাকে আর দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো টোটাল নিউট্রনের সংখ্যা, এবং তার মাস কত হবে? প্রতিটা নিউট্রনের সংখ্যার সাথে একটি নিউট্রনের মাসকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা সেখান থেকে পেয়ে যাবো টোটাল নিউট্রনের মাস। তো অবশ্যই এটা 7 mg আছে, সরি, তো আমরা এখানে 7 গ্রামের আমরা বের করলাম। তো 7 mg এর জন্য হবে হচ্ছে 1 গ্রাম মানে কত mg? 10 to the power minus 3। ওকে, সো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 8টা নিউট্রন ইন্টু 14 গ্রামের মধ্যে কতগুলো ইয়ে থাকবে? 6 into 10 to the power 23টা অ্যাটম থাকবে 14 গ্রামের মধ্যে। এখন আমাদের মধ্যে এখানে কত গ্রাম বলা হয়েছে? 14 গ্রামের মধ্যে এতগুলো থাকবে। 1 গ্রামের মধ্যে থাকবে ডিভাইডেড বাই 14, 1 mg এর মধ্যে থাকবে ডিভাইডেড বাই 1400। ওকে, আর এখানে কত mg আছে? 7 mg, তো মাল্টিপ্লাই বাই 7। সো এটা হবে টোটাল নাম্বার অফ নিউট্রন। এখানে কত হচ্ছে? 7 কাটলে হচ্ছে 200। ওকে, 21 24। তো এটা হচ্ছে 24 into 10 to the power 21 হচ্ছে অ্যারাউন্ড। ওকে, আর এর সাথে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিই মাসটাকে, তাহলে আমরা যদি প্রতিটি নিউট্রনের মাস, তাহলে আমরা টোটাল নাম্বার অফ মাস, টোটাল 7 গ্রামের 7 mg 14C এর মধ্যে কত নিউট্রন আছে সেটা আমরা বের করতে পারবো। নাও the proton in 34 mg ammonia. Okay, so from 34 mg অ্যামোনিয়ার মধ্যে টোটাল নাম্বার এবং টোটাল মাস অফ প্রোটন বলা হয়েছে STP। সো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এটা কোনো চেঞ্জ হচ্ছে নাকি সেটাকেও ইন্ডিকেট করতে বলা হবে, সেটাকেও লিখতে বলা হয়েছে। সো একটা অ্যামোনিয়ার এটা হচ্ছে একটা অ্যামোনিয়ার ফর্মুলা, সরি ফর্মুলা, এটা হচ্ছে একটা অ্যামোনিয়া সিম্বল জিনিসটি। সো কি বলা হচ্ছে? একটা অ্যামোনিয়ার মধ্যে টোটাল কতগুলো প্রোটন থাকবে? নাইট্রোজেনের মধ্যে থাকে টোটাল 7টা, হাইড্রোজেনের মধ্যে থাকে 1টা করে, অর্থাৎ 3টের মধ্যে যদি আমরা 3 অ্যাড করি তাহলে হবে টোটাল 10টা। ওকে, তো টোটাল নাম্বার অফ প্রোটন হচ্ছে 10টা একটি অ্যামোনিয়া মলিকিউলের মধ্যে। সো এখানে বলা হচ্ছে 34 mg এর মধ্যে, তো অ্যামোনিয়া মলিকিউলার ওয়েট কত? অ্যামোনিয়া মলিকিউলার ওয়েট হচ্ছে 17 গ্রাম। ফর্মুলা কি পাবো এখান থেকে? ফর্মুলা সেম লাইক টোটাল নাম্বার অফ 6.023 into 10 to the power 23, okay, into নাম্বার অফ প্রোটন হচ্ছে 10টা, এটি 1700 পার mg তে হচ্ছে নাম্বার অফ প্রোটন এতগুলো, তাহলে 34 mg তে মাল্টিপ্লাই বাই 34। এখান থেকে আমরা যদি ইয়ে করি তাহলে নাম্বারটা মোটামুটি দাঁড়াবে
So 2, 4, 10 to the power 21, 10 to the power 23, মানে around 12 into 10 to the power 22 নাম্বার অফ প্রোটন মোটামুটি এখানে এতটা হচ্ছে দাঁড়াচ্ছে, এবং টোটাল নাম্বার অফ প্রোটন, টোটাল মাস অফ প্রোটন কি এর সাথে প্রতিটা একটি ইয়ের মাসকে আমরা যদি অ্যাড করে দিই তাহলে এই এত নাম্বার অফ প্রোটনের সাথে যদি আমরা মাস অ্যাড করে দিই, তো প্রতিটা প্রোটনের মাসকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা টোটাল প্রোটনের মাসটা পেয়ে যাব, এবং সেটি সেম আগের কোশ্চেনটির মতো। এবং সেটাকে কিভাবে সলভ করা যাবে, এখানে প্রতিটা প্রোটনের মাস হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার সামথিং 27, 10 টু দি পাওয়ার মাইনাস 27, তার সাথে এটিকে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু সামথিং 2, 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 সামথিং এরকম হবে, এবং সেখান থেকে আমরা পেয়ে যাবো। তো আর এসটিপি তে এর কোনো চেঞ্জ হবে নাকি সেটাকে বলা হচ্ছে এসটিপি তে এর কোনো চেঞ্জ হবে না, কারণ এই নাম্বারটি হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, সেটা কোনোভাবে চেঞ্জ হবে না। সো আজকের মতো এইটুকুই, বাকি অংশটা আবার নেক্সট দিন ডিসকাস করা হবে।